প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো, অর্থাৎ তোমাদের ভূগোল বই, আমাদের পৃথিবীর একেবারে প্রথম অধ্যায়, অর্থাৎ তোমাদের পঠন সবে শুরু হয়েছে বা বেশ কিছুদিন হয়ে গেছে। ভিডিওটি এই মুহূর্তে আমি যদি অনেক লেটে দিচ্ছি, তা সত্ত্বেও হলেও বলবো প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম চ্যাপ্টার তোমাদের রয়েছে পৃথিবীর অন্দরমহল। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু কী রয়েছে সেটা নিয়েও আলোচনা করব এবং সামগ্রিকভাবে স্টেপ টু স্টেপ প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব। এবং এই অধ্যায়ের সর্বশেষে গিয়ে আমি এই ভিডিওতে বলবো এই অধ্যায় থেকে মূলত কোন কোন প্রশ্নগুলো আসে এবং কোনগুলো তোমরা প্রিপারেশন বেশি করে নেবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য তোমাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোকে আমি বলে দেবো। ফলে ভিডিও শেষ পর্যন্ত দেখবে, এইটুকু আশা রাখছি। শুরু করছি ভিডিও আজকের আলোচনায়। প্রথমেই দেখো, তোমাদের এই চ্যাপ্টারের নাম রয়েছে পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহল। দেখো, এই অধ্যায়ের নামই বলে দিচ্ছে এই অধ্যায়ের মধ্যে কি বিষয়বস্তু রয়েছে। অন্দরমহল, পৃথিবী আমরা জানি পৃথিবী একটি গ্রহ যেটাতে আমরা বসবাস করি, এবং অন্দরমহল বলতে বোঝাচ্ছে যে এর ভেতরে বা আভ্যন্তরীণ বিষয়বস্তু কি রয়েছে সেটা বোঝানো হচ্ছে এই অন্দরমহল কথার মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টারে গিয়ে আমরা কি পড়ব, অর্থাৎ আমরা যদি একটু পৃথিবীটাকে এঁকে নিই, অর্থাৎ এই পৃথিবী, আমরা রয়েছি পৃথিবীর এই বাইরের অংশে। পৃথিবীর এটাও যদি বাইরের অংশ ধরে নিই তাহলে এই অংশগুলোতে আমরা আছি। কিন্তু ভেতরে, পৃথিবীর ভেতরে ভূ অভ্যন্তর ভাগের মধ্যে যদি আমরা যাই তাহলে সেই ভূ অভ্যন্তর ভাগে কি আছে না আছে আমরা এই অধ্যায়ে কিন্তু জানার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আসছি পৃথিবীর ভূত্বক বা ভূ অভ্যন্তরে যদি আমরা পৌঁছতে চাই ভূত্বক থেকে, তাহলে আমাদের কত দূর যেতে হবে সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়ে থাকে, পৃথিবীর কেন্দ্র, তাহলে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এর গভীরতা হচ্ছে 6370 কিমি। অর্থাৎ 6370 কিমি যদি আমরা ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর ভাগে যাই তাহলে কিন্তু পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবো। এবার এই কেন্দ্র পর্যন্ত পৌঁছতে গেলে কি কি বিষয়গুলো আমাদেরকে ঘিরে রেখেছে বা কী কারণে আমরা যেতে পারছি না, অর্থাৎ ভূ অভ্যন্তর ভাগে আমরা যদি পৃথিবীর ভূপৃষ্ঠস্থ অংশ থেকে যাওয়ার চেষ্টা করি, যত ভেতরের দিকে যাব তিনটে জিনিস বাড়তে থাকবে। এক হচ্ছে চাপ বাড়বে, তাপ বাড়বে এবং ঘনত্ব বাড়বে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে যেতে গেলে আমাদের যে বিষয়গুলো আমাদের কাছে সবথেকে কঠিন হয়ে দাঁড়ায়, অর্থাৎ সেটা হচ্ছে চাপ, তাপ এবং ঘনত্ব। এই তিনটের ক্রমশ বৃদ্ধির ফলেই কিন্তু আমরা প্রতিহত হচ্ছি। তো সেক্ষেত্রে প্রথমে আসছি এখানে তাপের বিষয়টা নিয়ে, অর্থাৎ যেখানে ভূপৃষ্ঠ থেকে যদি ভেতরের দিকে যাওয়া যায় তাহলে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই উষ্ণতা বৃদ্ধির কারণেই কিন্তু আমরা ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারছি না। এবার মানুষ ঠিক কত দূর পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরে পৌঁছে গেছে সেটাই জানবো। অর্থাৎ এখানে একটু বলে দিই, এই জায়গায় ছেড়ে গেছি, সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গভীরতা 6370 কিমি। এটাকেই বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর, তাহলে প্রশ্ন আসবে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিমি। এটা গেল। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ আমরা জানি ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাসের অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ ইজিক্যাল টু ইন্টু 2 ইজিক্যাল টু ব্যাস। তার মানে 6370, আবার এদিকেও আরও আছে 6370, এটাই তো ব্যাস, একটা বৃত্তের ব্যাস এটাকে বলা হচ্ছে, কিংবা এটাকে একই যেহেতু সব দিকে কেন্দ্র থেকে, ফলে এটা তখন হয়ে যাবে কত? 12740 কিমি। অর্থাৎ যদি প্রশ্ন আসে পৃথিবীর ব্যাস কত, সেটা হবে 12740 কিমি এবং ব্যাসার্ধ কত? 6370 কিমি। তো এরপরে যেটা জানবো, প্রথম পৃষ্ঠায় তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে আমি এখনও পর্যন্ত আলোচনা করছি। সেটা কি? আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, যখন আমরা ভূ অভ্যন্তরে যাচ্ছি এই 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এবং এই অধ্যায়ে গিয়ে একেবারে প্রথমে আরও পাবে তোমরা যেটা, সে বিষয়টা হচ্ছে কি, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে মানুষ যাওয়ার চেষ্টা করেছে। কত দূর গেছে? 3 থেকে 4 কিমি পৌঁছে গেছে রবিনসন দ্বীপ। এই রবিনসন দ্বীপে, যেটা হচ্ছে পৃথিবীর গভীরতম সোনার খনি রবিনসন দ্বীপ, এই রবিনসন দ্বীপে 3 থেকে 4 কিমি গভীরতায় মানুষ পৌঁছে গিয়েছে ভূ অভ্যন্তর ভাগে বা পৃথিবীর অভ্যন্তর ভাগের মধ্যে। আর কোথায়? আর হচ্ছে কোলা উপদ্বীপ, রাশিয়ার কোলা উপদ্বীপে। এই কোলা উপদ্বীপ, সেখানে প্রায় 12 কিমি গর্ত, সেই জায়গায়, অর্থাৎ মনুষ্য সৃষ্ট যদি বলা যায়, তাহলে এই কৃত্রিম দুটো স্থান, এক হচ্ছে কোলা উপদ্বীপ,
এবং রবিনসন দ্বীপ 3 থেকে 4 কিমি। এটা মানুষ গভীরে, সোনার খনির গভীরে পৌঁছে গেছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এখানে যদি সমগ্র পৃথিবীর উচ্চতম এবং গভীরতম স্থানের কথা বলা হয়, তাহলে পৃথিবীর উচ্চতম স্থান অর্থাৎ ভূপৃষ্ঠের সবথেকে উঁচু স্থান যদি বলি সমগ্র পৃথিবীর, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা অবস্থিত কোথায়? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। এর উচ্চতা কত? এর উচ্চতা রয়েছে 8848.86 মিটার। এটা কোনো বইতে 8848 মিটার দেওয়া আছে, আবার কোনো বইতে 8849ও রয়েছে। তো এই মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ স্থান। এবং যদি গভীরতম স্থানের কথায় যাই, অর্থাৎ পৃথিবীর গভীরতম স্থান, সেটার হচ্ছে মারিয়ানা খাত, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। এটা হচ্ছে পৃথিবীর গভীরতম স্থান, মারিয়ানা খাত। এই হলো প্রথম পেজে তোমাদের আলোচনা। এবার আসছি দ্বিতীয় পেজ। আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ম্যাগমা কি এবং লাভা কি। আমি যদি একটু বলে দিই, লাভা এবং ম্যাগমা এই দুটো বিষয় আমরা এখন জানব। লাভা এবং ম্যাগমা, দেখো পৃথিবীর অভ্যন্তরের মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা কেউ ভেতরে গিয়ে দেখি না। কিভাবে দেখতে পাই বা বুঝতে পারি যে পৃথিবীর অভ্যন্তরভাগে কি আছে? সেটা প্রাকৃতিক ঘটনাবলীর ফলে, অর্থাৎ যখন ভূ অভ্যন্তর থেকে বা পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে তরঙ্গের আকারে ভূমিকম্প হতে পারে, কিংবা ভূ অভ্যন্তরভাগে ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে, অর্থাৎ আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে যখন বেরিয়ে আসে, তখন তাকে লাভা বলা হচ্ছে। এটা পরীক্ষা করে তখনই বোঝা যায় যে এর ভেতরে কি রয়েছে। এবার সেক্ষেত্রে বলে থাকি, অর্থাৎ এই লাভা এবং ম্যাগমা হচ্ছে ভূ অভ্যন্তরস্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগের যে উত্তপ্ত গলিত পদার্থ, সেই পদার্থটাকে বলা হচ্ছে ম্যাগমা। আর লাভা কাকে বলে? এই ম্যাগমা যখন ম্যাগমা নল বরাবর এসে, অর্থাৎ এখানে এটা হচ্ছে জ্বালামুখ, আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে বাইরে বেরিয়ে আসে আগ্নেয় পদার্থ বা ম্যাগমা, তখন তাকে বলা হচ্ছে লাভা। তাহলে লাভা এবং ম্যাগমার বেসিক পার্থক্যটা নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো। তো লাভা এবং ম্যাগমা তাহলে অগ্নুৎপাতের ফলেই ঘটে। এবারে আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যে এই পৃথিবী, অর্থাৎ পৃথিবীর জন্ম যদি দেখি তাহলে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো এই 460 কোটি বছর পূর্বে পৃথিবীর রূপ কেমন ছিল, কিংবা পৃথিবীর মধ্যে কী ছিল? পৃথিবী ছিল যে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, এবং সেটা অর্ধতরল অবস্থায়, সেটা ধীরে ধীরে উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে করে শীতল অবস্থায় এসছে, এবং পৃথিবীর উপরিভাগ অর্থাৎ ভূপৃষ্ঠ সেটা হচ্ছে শক্ত হয়েছে বা কঠিন হয়েছে, কিন্তু এখনও ভেতরে কোমল অবস্থায় রয়েছে। সেটার পরীক্ষা যদি আমরা বলে থাকি, অর্থাৎ একটা গ্লাসের মধ্যে যদি কিছুটা পরিমাণ গরম দুধ ঢেলে দেওয়া হয়, তাহলে দেখা যাবে গরম দুধটা কিছু সময় পরে ঠান্ডা হয়ে গেছে এবং ওপরে একটা আস্তরণ বা স্তরের সৃষ্টি করেছে। এই স্তরটাকেই বলা, এটা যেহেতু কঠিন, পৃথিবীটাও ঠিক একইভাবে, অর্থাৎ এখানে যেমন কঠিন স্তরের সৃষ্টি করে দুধ, তেমনিভাবে করে পৃথিবীও তাই, পৃথিবীর উপরিপৃষ্ঠ শক্ত বা কঠিন হয়েছে, কিন্তু ভেতরটা এখনও কোমল অবস্থায় রয়েছে। তো এই লাভা ম্যাগমা পড়ার পরেই এখানে তোমরা পড়বে উষ্ণ প্রস্রবণ পড়বে। আগে জানবো এই প্রস্রবণ কি, প্রস্রবণ বলতে কি বোঝো, তারপরে উষ্ণ প্রস্রবণ নিয়ে বলবো। প্রস্রবণটা কি, অর্থাৎ এখানে যেমন অগ্নুৎপাতের ফলে অর্থাৎ ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, এক্ষেত্রে ভূ অভ্যন্তরস্থ জল বা ভৌম জল যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে কোনো দুর্বল স্থান বরাবর প্রাকৃতিকভাবে, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে প্রস্রবণ। এবার এই প্রস্রবণ উষ্ণ প্রকৃতির মানে বোঝাচ্ছে যে উষ্ণ জল বা গরম জল যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, তখন তাকে বলা হচ্ছে উষ্ণ প্রস্রবণ। যদি এটা শীতল জল বেরোতো বা ঠান্ডা জল বেরোতো, তাহলে তাকে বলা হতো শীতল প্রস্রবণ। যেমন এই উষ্ণ প্রস্রবণ আমরা লক্ষ্য করতে পারি পশ্চিমবঙ্গের বক্রেশ্বর জায়গায়, অর্থাৎ বক্রেশ্বরে, অর্থাৎ বাঁকুড়া জেলায় এটা আমরা লক্ষ্য করতে পারি। এরপরে তোমরা এখানে পড়বে পৃথিবীর ঘনত্ব। এই পার্টটা আমি একটু মুছে দিচ্ছি। পৃথিবীর ঘনত্ব আগে জানবো, এই ঘনত্ব বিষয়টা কি, ঘনত্ব বলতে কি বোঝো, অর্থাৎ একক আয়তনের পদার্থের যে চাপ থাকে বা অবস্থান, সেটাকেই বলা হচ্ছে ঘনত্ব, পদার্থের ঘনত্ব। এরকমভাবে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, অর্থাৎ সমমানের যদি আমি দুটো কন্টেনার নিয়ে নিই, এই দুটো কন্টেনারের মধ্যে একটাতে যদি এরকমভাবে পদার্থগুলো অবস্থান করে, আর একটাই যদি এরকমভাবে অবস্থান করে,
তাহলে আমরা বলে দিতে পারি যে কোনটার ঘনত্ব বেশি রয়েছে। ছবি দুটো দেখলে পরিষ্কার বোঝা যাবে যে এখানে একটা পদার্থ আর একটা পদার্থের থেকে অনেকটা দূরে অবস্থান করছে বা কম পরিমাণে রয়েছে এইটার মধ্যে, আর এটার মধ্যে অনেকটা বেশি পরিমাণে রয়েছে। তো সেটা থেকে বলা দিতে পারে যে একক আয়তনে পদার্থে কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলা হচ্ছে। এবং এই ঘনত্ব পৃথিবীর যদি আমরা দেখে থাকি, এই পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগের দিকে যদি যাই, ভূ অভ্যন্তর ভাগে উপরি স্তর থেকে এর ঘনত্ব ক্রমশ বাড়তে থাকবে, অর্থাৎ বেশি হবে। যে আমি প্রথমে বলেছি যে ঘনত্ব, চাপ এবং তাপ দুটোই তিনটে বাড়তে থাকে। এক্ষেত্রে প্রথমে এই ভূপৃষ্ঠের গড় ঘনত্ব হচ্ছে 2 থেকে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি, গ্রাম পার ঘন সেমি। এটা হচ্ছে ভূত্বকের ঘনত্ব। এবার আসছি ভূত্বক, এই কেন্দ্রের যদি ঘনত্ব দেখি, কেন্দ্রের ঘনত্ব প্রায় 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি, গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার এটা ভূপৃষ্ঠের ঘনত্ব যদি 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি হয়ে থাকে এবং কেন্দ্রের যদি 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি হয়, তাহলে এবার এর গড় ঘনত্বটা কত? যদি এখানে গড় ঘনত্ব বলা হয়ে থাকে সেটা হচ্ছে 5.5 যা আছে এখানে 5.5 গ্রাম পার ঘন সেমি, গ্রাম পার ঘন সেমি, অর্থাৎ এই 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে গড় ঘনত্ব, অর্থাৎ পৃথিবীর গড় ঘনত্ব যদি বলা হয় তাহলে 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এটা গেল ঘনত্ব। এই পার্টের পরেই তোমরা জানবে এখানে ভূমিকম্প। প্রথমে আসছি, ভূমিকম্প কাকে বলে। এবারে তোমরা জানবে ভূমিকম্প কি। ভূমিকম্প কাকে বলে, অর্থাৎ ভূমিকম্প হচ্ছে ভূত্বক যখন হঠাৎ করে কেঁপে ওঠে প্রাকৃতিক কারণে, অর্থাৎ ভূ অভ্যন্তর ভাগ থেকে যে তরঙ্গ আসে ভূপৃষ্ঠে বা উপকেন্দ্র অঞ্চলে, সেই জায়গায় এসে ঘটনাটাকে কি বলা হচ্ছে, অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ থেকে আসা তরঙ্গের ফলেই পৃথিবীর বাইরের অংশে, অর্থাৎ ভূপৃষ্ঠস্থ অংশে যখন হঠাৎ করে কম্পন অনুভূত হয়, সেই কম্পনকে বলা হচ্ছে, বা আকস্মিক এই কম্পনকে বলা হচ্ছে ভূমিকম্প বা আর্থকোয়েক। এই ভূমিকম্পটা সৃষ্টি হচ্ছে, যদি আমরা পৃথিবীটাকে দেখি, অর্থাৎ এই পৃথিবীর যদি আমি ভেতরের দিকে যাই, অভ্যন্তরভাগে যে কোনো জায়গায় সৃষ্টি হতে পারে এবং এখান থেকে সৃষ্টি হয়ে এখানে তরঙ্গ আকারে আসছে কোথায়, ভূপৃষ্ঠের ওপরি অংশে, অর্থাৎ ভূপৃষ্ঠস্থ অংশে আসছে ভূ অভ্যন্তর ভাগ থেকে। যদি মনে করি এটা এ স্থান আর এটা বি স্থান, তাহলে এ স্থান থেকে বি স্থান পর্যন্ত পৌঁছতে গেলে সেখানে ভূ অভ্যন্তর ভাগে তো আর কেউ নিয়ে এসে পৌঁছচ্ছে না, প্রাকৃতিকভাবে, অর্থাৎ তরঙ্গের আকারে এখান থেকে বি স্থানে আসে। এই বি স্থানটাকে বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র, অর্থাৎ ভূপৃষ্ঠে যেখানে এসে প্রথম তরঙ্গ আঘাত করে আর যেখানে ভূমিকম্প সৃষ্টি হয়, অর্থাৎ এ স্থান, এটাকে বলা হচ্ছে ভূমিকম্পের সেন্টার বা কেন্দ্র। এই উপকেন্দ্র অঞ্চলে আসা পর্যন্ত এখানে মোট 2টো তরঙ্গ কার্যকরী হয়, 2টো তরঙ্গ, সেটাকে বলা হচ্ছে দেহ তরঙ্গ বা বডি ওয়েভস। এই দেহ তরঙ্গ কি কি? একটা হচ্ছে পি তরঙ্গ আর একটা হচ্ছে এস তরঙ্গ। পি তরঙ্গ যেটা, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়েভস বা প্রাথমিক তরঙ্গ। এস তরঙ্গ হচ্ছে সেকেন্ডারি ওয়েভস বা গৌণ তরঙ্গ। পি তরঙ্গর বিষয়টা বলে দিই। পি তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয়, অর্থাৎ এটি কঠিন, তরল এবং গ্যাসীয় 3টে মাধ্যমের ওপর দিয়ে যেতে পারে, আর এটি কেবলমাত্র কঠিনের মাধ্যমে যেতে পারে, কঠিনের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবার গতিবেগ যদি বলি, তাহলে গতিবেগ হচ্ছে এই তরঙ্গের সবথেকে বেশি, পি তরঙ্গের গতিবেগ সবথেকে বেশি হয়ে থাকে এবং এই তরঙ্গের গতিবেগ যদি বলে থাকি সেটা হচ্ছে 6 কিমি পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 6 কিমি। এবং এস তরঙ্গের গতিবেগ যদি বলা হয় সেটা 3 থেকে 4 কিমি প্রতি সেকেন্ডে যেতে পারে। তাহলে এই তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি এবং এই তরঙ্গের গতিবেগ তার থেকে কম। এটা গেল পি এবং এস তরঙ্গের বিষয়, অর্থাৎ প্রাথমিক তরঙ্গ এবং গৌণ তরঙ্গ। এরপরে আসছি পরের পেজে। পরের পেজে আসলে তোমরা দেখতে পাবে পৃথিবীকে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ, আমরা অভ্যন্তরভাগে বা পৃথিবীর অভ্যন্তরে যে স্তর রয়েছে সেই স্তরটাকে আমরা কিভাবে বুঝবো বা কী কী স্তর রয়েছে এটাকে ভালো করে বুঝবো। দেখো, পৃথিবী বোঝার আগে একটা উদাহরণ আমরা এখান থেকে জানতে পারি। যদি আমরা ডিম ধরে নিই, অর্থাৎ একটা ডিম,
এই ডিমের ওপরীয় অংশ, অর্থাৎ এই ওপরের অংশটা খোসা থাকে না, অর্থাৎ কঠিন। ডিমের ওপরীয় অংশটা খোসা বা কঠিন অংশ, এটাকেই বলা হচ্ছে ভূত্বক। আমি পৃথিবীর সাথে রিলেট করেই বলছি। তাহলে যদি পৃথিবীটাকে এঁকে নিই, তাহলে পৃথিবীর ওপরি স্তরটাও কঠিন, এটাকেই বলা হচ্ছে ভূত্বক। এবং এরপরে বেশ কিছুটা অঞ্চল বা জায়গা জুড়ে কিন্তু একটা তরল অবস্থান করে, তরল অংশ। সেই তরল অংশটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল। 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 এবং ভেতরে যে অংশটা আছে একটু কঠিন অংশ, ডিমের ক্ষেত্রে কুসুম যেটাকে আমরা বলি, সেই অংশটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগে থাকা কেন্দ্রমণ্ডল। এর ঘনত্ব কেন্দ্রমণ্ডলের সব থেকে বেশি এবং সেই কারণে কঠিন অবস্থায় রয়েছে। তাহলে এই ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, পৃথিবীর স্তরভাগটাকেও ঠিক এভাবে করে আমরা ডিমের মতো করে উদাহরণ দিয়ে বলতে পারি। এই মোট 3টি স্তর রয়েছে। এবার এই ভূত্বক আবার 2টি স্তরে বিভক্ত। সেটা হচ্ছে, এক হচ্ছে শিয়াল বা মহাদেশীয় ভূত্বক, আর একটা হচ্ছে সীমা বা মহাসাগরীয় ভূত্বক। দেখো, এই শিয়াল এবং সীমা দুটো মূল উপাদান নিয়ে গঠিত। এসআই, এটা হচ্ছে সিলিকন, সিলিকন আর অ্যালুমিনিয়াম। সিলিকন ও অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত হচ্ছে শিয়াল। এবং সীমা গঠিত হয়েছে কি নিয়ে? সীমা গঠিত হয়েছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। তাহলে শিয়াল গঠিত হয়েছে সিলিকন, অ্যালুমিনিয়াম, আর সীমার সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এটাকে বলা হচ্ছে শিয়াল মহাদেশীয় ভূত্বক, এটি মহাসাগরীয় ভূত্বক। এছাড়াও শিয়াল গঠিত হয়েছে গ্রানাইট শিলায়, গ্রানাইট, এবং এটা সীমা হচ্ছে ব্যাসল্ট, সীমা ব্যাসল্ট দিয়ে গঠিত। এখানে এইটা তোমরা করবে, অর্থাৎ শিয়াল সীমার পার্থক্য ভালো করে করবে। পৃথিবীর অভ্যন্তর ভাগকে ভাগ করা হয়েছে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই ভাগগুলো করবে। এখানেও আমি একটু বলে দিই, এই গুরুমণ্ডল এটাকেও দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রোফেসীমা, প্রোফেসীমা, এবং আরেকটা ভাগ হচ্ছে নিফেসীমা, প্রোফেসীমা এবং নিফেসীমা। দেখো, প্রোফেসীমা হচ্ছে ক্রোমিন, ফেরাস অর্থাৎ লৌহ, ফেরাস অক্সাইড, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম। এই মোট 4টে উপাদান নিয়ে গঠিত হয়েছে প্রোফেসীমা, বা এটাকে বলা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, বহিঃগুরুমণ্ডল। আর নিফেসীমা এটা হচ্ছে অন্তগুরুমণ্ডল। এটা কি গঠিত হয়েছে? নিফেসীমা অর্থাৎ নিকেল, আর বাকিগুলো সবকটা একই, অর্থাৎ নিকেল, ফেরাস, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই নিয়ে গঠিত হয়েছে নিফেসীমা। এরপরেই কেন্দ্রমণ্ডলকেও দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে, নিকেল এবং ফেরাস নিয়ে গঠিত। এটা দুটো ভাগে, এক হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল আর একটা বহিঃকেন্দ্রমণ্ডল। এর মোট তাহলে এখানে 6টা ভাগ পাচ্ছি। প্রধান ভাগ 3টে, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভূত্বককে দুটো ভাগে ভাগ করা হয়েছে শিয়াল এবং সীমা। কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয় অন্ত এবং বহি, এবং গুরুমণ্ডলকে প্রোফেসীমা, নিফেসীমা, এবং প্রোফেসীমা নিফেসীমা বলা হচ্ছে, প্রোফেসীমা বলা হচ্ছে বহিগুরুমণ্ডলকে, নিফেসীমা বলা হচ্ছে অন্তগুরুমণ্ডলকে। এই হচ্ছে মোট স্তরভাগ। এবার স্তরটাকে আরও একটু ভালো করে আমি বোঝাবো বিযুক্তি যখন এটাতে দেখাচ্ছি, সেই ছবিটাকে আরেকটু ভালো করে তোমাদের কাছে বিষয়টাকে তুলে ধরছি। আচ্ছা, একদম প্রথমে ভালো করে বুঝে নাও। এই অংশে হচ্ছে ভূত্বক, এটা হচ্ছে ভূত্বক।
ওপরি অংশটাকে বলা হচ্ছে, একেবারে ওপরি অংশটাকে বলা হচ্ছে ভূত্বক, এবং এই ভূত্বক ওপরের অংশটা হচ্ছে শিয়াল বা মহাদেশীয় ভূত্বক, এবং এই জলবেষ্টিত যে অঞ্চলটা দেখছি আমরা জলভাগ, এই অংশটাকে নিয়ে হয়েছে সীমা, অর্থাৎ শিয়াল এবং সীমা। এটা কিসের অংশ? ভূত্বকের। তাহলে এই পর্যন্ত ভূত্বক বা শিলামণ্ডল যদি বলে থাকি, শিলামণ্ডলের একটা অংশ হচ্ছে ভূত্বক। তো এর জিরো থেকে শুরু হচ্ছে, জিরো থেকে যদি ধরি সমুদ্র সমতল, এখান থেকে প্রায় গড় 33 কিমি পর্যন্ত বিস্তৃত শিয়াল এবং সীমা, এটা হলো। এরপরে আমরা আসবো কেন্দ্রমণ্ডলে, গুরুমণ্ডল। গুরুমণ্ডলে অর্থাৎ প্রথমের যে স্তরটি আমরা দেখলাম সেটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল। এখানে লিখে দিচ্ছি বহিঃগুরুমণ্ডল। এই স্তরের গভীরতা যদি দেখি সেটা হচ্ছে 700 কিমি। ভূ অভ্যন্তরে এই স্তরটা অবস্থান করছে 700 কিমি পর্যন্ত বহিঃগুরুমণ্ডল। এরপরে রয়েছে অন্তঃগুরুমণ্ডল, সেটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। এর অবস্থান যদি দেখি প্রায় 2900 কিমি পর্যন্ত অবস্থান করছে ভূ অভ্যন্তরে অন্তঃগুরুমণ্ডল, এটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। এরপরে কেন্দ্রমণ্ডল, 2900 থেকে কেন্দ্রমণ্ডল এই স্তরটা অবস্থান করছে, যেটাকে বলা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, অর্থাৎ এটা বহিঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডলের অবস্থান 5100 কিমি পর্যন্ত বহিঃকেন্দ্রমণ্ডল। পরে যেটা নিচের একদম কেন্দ্রের স্তর বা কেন্দ্রমণ্ডলের নিচের অংশ, এটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এই অন্তঃকেন্দ্রমণ্ডলে গভীরতা 6370 কিমি, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর পুরো কেন্দ্র পর্যন্ত অবস্থান করছে। তাহলে এখানে দেখো আমরা মোট স্তরগুলোকে পাশাপাশি লিখলাম, গভীরতাটাও লিখে দিয়েছি। জিরো থেকে 33, 33 থেকে 700, 700 থেকে 2900, 2900 থেকে 5100, 5100 থেকে 6370 কিমি পর্যন্ত অবস্থান করছে এই স্তরটি, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর বা ব্যাসার্ধ পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এবারে বিষয় হচ্ছে এখানে দেখো এটা যদি শিয়াল হয়, অর্থাৎ উপরি অংশ মহাদেশীয় অংশ, এটা সীমা। এই শিয়াল সীমার মাঝে এই যে বিযুক্তিটা রয়েছে, এটাকে বিযুক্তি কাকে বলা হচ্ছে আগে বলে দিই। বিযুক্তি হচ্ছে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা বিযুক্তি, কারণ এই স্তরের যে বৈশিষ্ট্য, এই স্তরের বৈশিষ্ট্য আলাদা। ফলে বিচ্যুতি যেখানে ঘটছে বা প্রভেদ যেখানে ঘটছে, সেই সীমারেখাটাকে বলা হচ্ছে বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউয়াস লাইন। বিযুক্তি রেখা বলা হচ্ছে। এই বিযুক্তি রেখা ভূ অভ্যন্তর পর্যন্ত যদি আমরা যাই, মোট বিযুক্তির সংখ্যা কটি? 5টি। 6টি ভাগ আছে যেহেতু, তো 5টি। কি আছে? প্রথমে আসছে শিয়াল এবং সীমা, এর মাঝে অবস্থান করছে যে বিযুক্তি রেখা, এই বিযুক্তিটাকে বলা হচ্ছে কোলোরাডো বিযুক্তি রেখা। পরে এই সীমার নিচে এবং বহিঃগুরুমণ্ডল এর মাঝে, অর্থাৎ শিলামণ্ডল বা ভূত্বক এবং বহিঃগুরুমণ্ডলের এই যে সীমারেখা, এটাকে বলা হচ্ছে মোহরভিষিক বিযুক্তি রেখা। পরে এই সীমারেখাটা, অর্থাৎ যেটা বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল এর মাঝের যে সীমারেখা, এটাকে বলা হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল এর মাঝের যে সীমারেখা, এই রেখাটাকে বলা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। পরে যেটা আছে অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃগুরুমণ্ডল এর মাঝের যে সীমারেখা, এটাকে বলা হচ্ছে লেহমান বিযুক্তি রেখা। এটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। এই 5টা বিযুক্তি আমাদের ভালো করে পড়তে হবে। আবারও প্রথম থেকে একটু বলে দিই। শিয়াল এবং সীমার মাঝে অবস্থান করছে কোলোরাডো বিযুক্তি রেখা। সীমা বা যদি বলি ভূত্বক এবং
গুরুমণ্ডল, বহিগুরুমণ্ডলের সীমারেখা মোহরভিষিক বিযুক্তি রেখা, বহিগুরুমণ্ডল এবং অন্তগুরুমণ্ডল এর মাঝে অবস্থান করছে রেপিত্তি বিযুক্তি রেখা, অন্তগুরুমণ্ডল এবং বহিকেন্দ্রমণ্ডল এর মাঝের বিযুক্তি রেখা গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং অন্তকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থান করছে লেমন বিযুক্তি রেখা। এটাকে মনে রাখার জন্য একটা সহজ টিপস আমি বলতে পারি, সেটা তোমরা মনে রাখবে, আশা রাখছি। কি মনে রাখবে? এখানে এই টার্মটা মনে রাখবে, কোমরে গুলি, কোমরে গুলি, এই কথাটা মনে রাখবে। কেন? কারণ ধরুন যুদ্ধ লেগেছে, যুদ্ধ লেগেছে, এই একজন দাঁড়িয়ে আছে, এর কোমরে করে এখান থেকে বন্দুকে গুলি করা হয়েছে, এই কথাটা, এই কোমরে গুলি, এটা মনে রাখলে কি হবে? ক ফর কনোরাডো বিযুক্তি একদম প্রথমে অবস্থান করছে, মোহরভিষিক বিযুক্তি, রেপিত্তি, গুটেনবার্গ এবং লিমান বা লেমন, এটা হচ্ছে এটা। এই কোমরেগুলি কথাটা মনে রাখলে তাহলে কিন্তু এখানে যে 5টা বিযুক্তি পরপর করে আছে, কনোরাডো, মোহরভিষিক, রেপিত্তি, গুটেনবার্গ এবং লেমন, 5টা বিযুক্তি সহজে, খুব সহজে তুমি মনে রাখতে পারবে এবং এটা ঠিক পরীক্ষায় এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। ফলে ভালো করে এটা মনে করো এবং মনে রাখবে ছবি সহকারে। এই হচ্ছে বিষয়। আজকের প্রথম চ্যাপ্টার শেষ করলাম। পরবর্তীতে নিশ্চিত তোমরা যদি লাইক করো, কমেন্ট করো এবং তোমরা যদি চাও এরকম ভিডিও, অবশ্যই করে আমি পরের ভিডিও দেবো এবং পরের চ্যাপ্টারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।